স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রের সাথে আছি শারমিন শ্রাবণী। করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পেতে এই মাসে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শুরুতে ফ্রন্টলাইনার ও ৬০ বছরের বেশি বয়সীদের এই ডোজ দেওয়া হবে। শিগগিরই সুরক্ষা অ্যাপে আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ওমিক্রন আক্রান্ত 2 ক্রিকেটারদের সংস্পর্শে যারা এসেছে তাদের সবাই পরীক্ষা করা হয়েছে। বুস্টার আমরা দিব, যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি তাদেরকে দেব, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয়, তাদেরকেও দেওয়া পরিকল্পনা আমরা নিয়েছি। এই বিষয়ে কার্যক্রম চলছে, নির্দেশনা আমরা দিয়েছি। এখানে অ্যাপসের সুরক্ষা অ্যাপসকে কিছু আপডেট করতে হবে, এই বিষয়টি প্রোগ্রামে নিয়ে নিতে হবে, এবং আমাদেরও যে এখানে যে কার্যক্রম আছে কিছু, সেগুলো এখন চলমান আছে। আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু করতে পারব। বর্তমান সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। যুক্তরাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে মিলেছে তার আভাস। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতির দাবিতে পেশাজীবীদের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সমাবেশে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকারের কোনো এমপি মন্ত্রী সামান্য অসুস্থ হলেই বিদেশে চিকিৎসার সুযোগ পায়, কিন্তু 3 বারের একজন সাবেক প্রধানমন্ত্রীকে শুধু সরকারের প্রতিহিংসার কারণে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার খারাপ কিছু হলে এই সরকারের কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পেশাজীবী পরিষদের নেতারা। আজকের এই আন্দোলন হচ্ছে আমাদের সমগ্র দেশের, সমগ্র জাতির মুক্তির আন্দোলন। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আজকে সেই কারণেই আমরা আজকে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি, যেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট, এই ভয়াবহ দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারবো ও তাদেরকে বাধ্য করব যে তারা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দলের সম্পাদক মণ্ডলীর সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, আর অশ্রাব্য বক্তব্য দেওয়ার পরও আলালের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি, বরং তাকে নৈতিক সমর্থন দেওয়া হয়েছে। এটাই আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য বলেও মন্তব্য করেন কাদের। ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমি তো একটা কথা বলেছি যে আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসী, এদেরকে উৎসাহিত। এত অশোভন বক্তব্য কি করে মির্জা ফখরুল, তার মধ্যে কোনো ভদ্রতার লেশমাত্র আছে সেটা তার বক্তব্যে বোঝা যায়। কিভাবে তিনি এটা সমর্থন? শহীদ বুদ্ধিজীবী দিবস কাল বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করবে ৭১-এ হারানো তার শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে রায়েরবাজার ও মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধোঁয়া মোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের পরপরই শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের দুয়ার। মনির মিল্লাতের প্রতিবেদন। বিজয়ের প্রাক্কালে বিষাদময় একটা দিন 14ই ডিসেম্বর 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর আল শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ঠিক 2 দিন পর 16 ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। যথাযোগ্য মর্যাদায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ শেষ। সোমবার শেষ মুহূর্তে মাইক ও লাইট বসানোর কাজ করেছে গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা। আজকে টুকটাক যত কাম বাকি ছিল আমাদের, রং করা, ধোয়া মোছা, এগুলো আজকে আমরা সবাই করলাম। গৌরবের বিষয়
এখানে আসা ফুল দেয়, মানুষ শ্রদ্ধা জানায়। আমাদের জাতি আমাদের একটা বাংলাদেশ দিয়ে গেছে, স্বাধীন বাংলাদেশ। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের পরপরই সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের দুয়ার খুলে দেওয়া হবে। ঢল নামবে হাজারো মানুষের। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় থাকছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও নানা আয়োজন। নিরপরাধ বাঙালিকে হত্যা করে সমস্ত বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধকে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল পাকিস্তানি আর্মিরা আর এদেশীয় মীর জাফর আলবদর রাজাকাররা, আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এই শহীদ স্মৃতিসৌধ থেকে আমরা নতুন প্রজন্মদের কাছে সেই মুক্তিযুদ্ধের ছবিগুলি তুলে ধরে নতুন চেতনা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা সকাল 7:22 শ্রদ্ধা নিবেদন করবেন। করোনা পরিস্থিতি চলছে, তাই বুদ্ধিজীবী দিবসের আয়োজনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা। তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করা হচ্ছে বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্ক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা ও আঙ্কারার যৌথ প্রচেষ্টায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আঙ্কারার মেয়র উপস্থিত ছিলেন। অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে দুই দেশের মধ্যে। এই সফরের মাধ্যমে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে দুদেশই। জিয়াউর রহমানের নির্যাতন ও নিপীড়নের জন্য দেশ ত্যাগে বাধ্য হওয়া মুক্তিযোদ্ধারা ভাতা দেওয়ার আবেদন জানিয়েছেন। সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের একটি প্রতিনিধি দল মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের সাথে দেখা করে তাদের এ দাবির কথা জানান। তারা ঢাকা শহরের আশপাশে নামমাত্র মূল্যে ফ্ল্যাট দেওয়ার এবং বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও পরিচয়পত্র দেওয়ার দাবি করেন। জিয়াউর রহমানের শাসনামলে দেশ ত্যাগে বাধ্য হওয়া ৪৫ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছে বলে জানিয়েছে সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদ। শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত মেক্সিকান সেনাবাহিনী কমান্ডার ইউফেমিও আলবার্তো ইবারোরা ফ্লোর্স। সোমবার বাংলাদেশে সেনাবাহিনীর সাথে নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। সকালে মেক্সিকান সেনাবাহিনী কমান্ডার ইউফেমিও আলবার্তো ইবারোরা ফ্লোর্স সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তাকে সম্মানসূচক গার্ড অফ অনার দেওয়া হয়। পরে সেনা সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেক্সিকান সেনাবাহিনী কমান্ডার ইউফেমিও আলবার্তো ইবারোরা ফ্লোর্স। সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের সবচেয়ে কম তাপমাত্রা 2 ডিগ্রি কমে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী দুদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.1 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা কয়েকদিন দেশের সবচেয়ে কম তাপমাত্রা থাকছে পঞ্চগড়ে, যা রোববার পর্যন্ত এসে নামে 10 ডিগ্রির নিচে। সোমবারও 10-এর মধ্যেই আছে তাপমাত্রা। এটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলছেন আবহাওয়া কর্মকর্তারা। কমছে তাপমাত্রা, তাই উত্তরের এই জেলায় প্রকোপ বাড়ছে শীতের। দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। শহরের চেয়ে গ্রামে শীত লাগছে বেশি। শীত ও কনকনে বাতাসে ব্যাহত হচ্ছে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষের জীবনযাপন। বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। ধান কাটা ও মাড়াইয়ের সময়ে কাজ করতে পারছেন না তারা। প্রচন্ড ঠান্ডার কারণে ওদের মাঠে যাবার বাইনে কাজ করিবার বাইনে হাত করে বই দেওয়া লাগে। শীত আসলে কাজ করার পারি না, ঠান্ডায় আর খুব কষ্ট হয়। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে শীত বাড়ছে নীলফামারীতে। তাপমাত্রা থাকছে 11 থেকে 13 ডিগ্রির মধ্যে। আর কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও আকাশপথে চলাচল।
গাইবান্ধায় সন্ধ্যা থেকে পড়ছে কুয়াশা, যা থাকছে পরদিন সকাল পর্যন্ত, আর এতে শীতের প্রকোপ বাড়ছে। দুর্ভোগে আছেন নদী পাড়ের মানুষেরা। ঠান্ডা লাগে, সর্দি কাশি এগুলো হয়। ঠান্ডার মধ্যে পানি খেয়ে হয় না, ঠান্ডা পানি গরম পানি খাওয়া লাগে। আবহাওয়াবিদরা বলছেন 2-1 দিনে রাজশাহী, রংপুর, যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মনিরা কাজুরি, ৭১। শেখ মুনীর যুবলীগ সাধারণ মানুষের সেবায় কাজ করে, তারা কখনোই আন্দোলনের নামে জনগণের উপর জুলুম অত্যাচার সহ্য করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শেখ ফজলুল হক মুনীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। সকালে রাজধানীর মতিঝিলের শামসুল আলম মাদ্রাসায় এই কার্যক্রম যোগ দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, শুধু শীতবস্ত্র বিতরণ নয়, মানুষের মৌলিক অধিকার পূরণে সবগুলো ক্ষেত্রেই যুবলীগকে অবদান রাখতে হবে। এ সময় তিনি বলেন, যুবলীগ কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। তাই বিএনপির আন্দোলন থেকে সাধারণ মানুষের উপর কোনো অন্যায় হলে তা যুবলীগ মেনে নেবে না বলেও জানান পরশ। রীতিমতো কাঠ চেপে দাওয়াত দিয়ে বিয়ে হলো দুটি গাছের। পাত্রপাত্রীর বছরের পর বছর পাশাপাশি থাকা দুটি বট ও পাকুর গাছের। রাজশাহী সদরের খড়খড়িয়া গোপালদেব ঠাকুর মন্দিরের ভক্তরা এই আয়োজন করেছিল মহা ধুমধামে। এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে এসেছিলেন বহু মানুষ। বাকি গল্প শোনাচ্ছেন রাশেদুল হক রুশো। সানাইয়ের সুর আর ঢাকের শব্দে মুখর চারপাশ। আনন্দে নেচে চলেছেন নারী পুরুষের দল, আর এর ফাঁকেই চলছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের মূল আকর্ষণ পাত্র বিজয় আর পাত্রী বনলতা। বিজয় বট ও বনলতা পাকুর গাছ। গাছ হলেও সব রীতি মেনেই মহা ধুমধামেই তাদের বিয়ে হলো। আমরা এই বট পাকুড় গাছের বিয়ের উদ্যোগ নিয়ে আমরা বিয়ে দিচ্ছি, তার লাগে আমি খুব খুশি। মেয়ের বাপ হিসাবে যে বলা যায় এত বড় আয়োজন করা খুবই ভালো লাগছে। বিয়ের জন্য মন্দিরের প্রবেশ পথেই বসে তরুণ। আগত অতিথিদের জন্য পোলাও, সবজি ঘন্ট আর পায়েসের সাথে বরাদ্দ ছিল জলপাইয়ের আচার এবং পাঁপড়। অনেক বিয়ে দেখেছি তো হিন্দুদের, কিন্তু এইরকম বিয়ে দেখিনি, তো আমার এটা দেখে খুব ভালো লাগছে। অনেক ভালো লাগছে, অনুভূতিটা অনেক ভালো। হিন্দু ধর্মে বা আমাদের মধ্যে যেরকম মানুষের যেটা বিয়ে হয়, সামাজিক বিয়ে, পারিবারিক একটা এরকমই একটা অনুষ্ঠান, এরকমই বট পাকুড়ের গাছের। মন্দিরের পুরোহিত জানালেন, হিন্দু শাস্ত্র মতে পাশাপাশি বট ও পাকুর গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। এই বট বৃক্ষর বিবাহ, এটা আমাদের হাজার হাজার বছর থেকে আমাদের সনাতন ধর্মে প্রচারিত আছে, ধর্মেও লেখা আছে এ বিয়ে দেওয়া যায়। ১১৩ বছরের পুরনো এ মন্দির প্রাঙ্গণে ১৭ বছর আগে পাশাপাশি লাগানো হয়েছিল এই গাছ দুটি। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত কাজ হওয়া দরকার। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হুমায়ুন আহমেদ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমনটাই বলেন। আরও জানাচ্ছেন শামীম আলামিন। চতুর্থবারের মতো আয়োজিত হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শুরু হয় একটি নাচের মধ্য দিয়ে। এছাড়া ছিল চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী আর হুমায়ুন আহমেদের গান গেয়ে শোনান শিল্পীরা। শো টাইম মিউজিকের উদ্যোগে নিউ ইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা একে একে অনেকগুলো গান পরিবেশন করেন, যা কিনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। ছিল কবিতা পাঠ, কাব্য জলসা সহ নানা আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সামগ্রিকভাবে হুমায়ুন আহমেদকে উপস্থাপনা করা হয়। অনেকেই যারা তার লেখা এখনো পড়ার সুযোগ পাননি, তারা তার লেখা পড়তে উৎসাহিত হন, আর তাকে জানার মাধ্যমে বাংলাদেশের সাহিত্যকেও জানা হয়, বাংলাদেশটাকেও জানা হয়। বক্তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের কাজকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এই ধরনের একটি আয়োজনে যখন সবাই হুমায়ুন আহমেদকে স্মরণ করছেন, এটা আসলে বলাটা মানে বাহুল্য যে আমার
জীবনটাই আসলে হুমায়ুন আহমেদময়। নিউ ইয়র্কে হুমায়ুন আহমেদকে ঘিরে যে আয়োজনটা হচ্ছে গত 4 বছর ধরে, এটির তাৎপর্য অনেক বেশি। আগামীতে হুমায়ুন কনভেনশন আরো ব্যাপক এবং বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। সম্মেলন উপলক্ষে ছিল হুমায়ুন আহমেদের বই ও অন্যান্য সামগ্রীর মেলা। শামীম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।